শিক্ষার্থীরা, তোমরা বিগত ক্লাসগুলো বিভিন্ন সময়ে অধ্যায় থেকে আলোচনা নিয়ে ভিডিও, কখনো বা সিকিউ অর্থাৎ সৃজনশীল নিয়ে ভিডিও দেখেছো। আজকে আমি তোমাদের অধ্যায় 2-এ কিছু বহু নির্বাচনী প্রশ্ন ও এর সমাধান নিয়ে আলোচনা করব। আমি আবারও বলছি, আজকে আমি তোমাদের অধ্যায় 2-এর কিছু বহু নির্বাচনী প্রশ্ন অর্থাৎ এমসিকিউ নিয়ে আলোচনা করব। 1. কাপে গরম চা রাখলে কোন প্রক্রিয়া ঘটে? এর 4টি অপশন দেওয়া আছে। ক. বাষ্পীভবন, খ. ঊর্ধ্বপতন, গ. ব্যাপন, ঘ. নিঃসরণ। তাহলে সঠিক উত্তরটি হবে বাষ্পীভবন। কেননা বাষ্পীভবন হচ্ছে কোন তরল পদার্থকে তাপ দিলে তরল পদার্থ বাষ্পে পরিণত হওয়ার প্রক্রিয়াকে বলা হচ্ছে বাষ্পীভবন। এখানে কাপে গরম চা রাখলে পানি ক্রমান্বয়ে বাষ্পে পরিণত হয়, তাই সঠিক উত্তরটি হচ্ছে বাষ্পীভবন। আবার প্রশ্ন 2, কোনটির ব্যাপনের হার বেশি? এখানে 4টি অপশন দেওয়া আছে। অপশন 4টি হলো কার্বন ডাই অক্সাইড, নাইট্রোজেন, অক্সিজেন, মিথেন। আমরা জানি যে ব্যাপনের হার বেশি হচ্ছে যার আণবিক ভর কম, অর্থাৎ আণবিক ভর কম হলে ব্যাপনের হার বেশি হবে, আর আণবিক ভর বেশি হলে ব্যাপনের হার কম হবে। তাহলে এখানে কার্বন ডাই অক্সাইডের আণবিক ভর হচ্ছে কার্বন ডাই অক্সাইড 12 16 গুণে 32 সমান 44। নাইট্রোজেনের আণবিক ভর হচ্ছে 28। অক্সিজেনের আণবিক ভর হচ্ছে 32 এবং মিথেনের আণবিক ভর হচ্ছে 16। তো দেখা যাচ্ছে যে মিথেনের আণবিক ভর সবচেয়ে কম, তাই মিথেনের ব্যাপনের হার সবচাইতে বেশি। তাই সঠিক উত্তরটি হবে মিথেন। নাম্বার 3, ইউরিয়ার গলনাঙ্ক কত? এখানে 4টি অপশন। ক. 801 ডিগ্রি সেলসিয়াস, খ. 133 ডিগ্রি সেলসিয়াস, গ. 100 ডিগ্রি সেলসিয়াস, ঘ. 119 ডিগ্রি সেলসিয়াস। আমরা জানি যে 108 ডিগ্রি সেলসিয়াস হচ্ছে সোডিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক, আর 100 ডিগ্রি হচ্ছে পানির স্ফুটনাঙ্ক, আর 119 ডিগ্রি হচ্ছে বিশুদ্ধ সালফারের গলনাঙ্ক। তাহলে সঠিক উত্তরটি হবে 133 ডিগ্রি সেলসিয়াস। 133 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ইউরিয়া গলতে শুরু করে। প্রশ্ন 4 নম্বর, কোনটি ঊর্ধ্বপাতিত পদার্থ? তাহলে আগে জানতে হবে ঊর্ধ্বপাতিত পদার্থ কাকে বলে। যে প্রক্রিয়ায় কঠিন পদার্থকে তাপ দিলে তরলে পরিণত না হয়ে সরাসরি বাষ্পে পরিণত হয় তাকে বলা হচ্ছে ঊর্ধ্বপাতন। আর যে পদার্থ এই তরলে না পরিণত হয়ে সরাসরি বাষ্পে পরিণত হয় ওই পদার্থকে বলা হচ্ছে ঊর্ধ্বপাতিত পদার্থ। এখানে সোডিয়াম ক্লোরাইড তাপ দিলে আগে গলে, তারপরে অর্থাৎ তরলে পরিণত হয়, এরপরে তরল থেকে তাপ দিলে বাষ্পে পরিণত হয়। পানি এখানে এর লিকুইড, অর্থাৎ এটা আগে
বরফ থাকে, তারপরে তরল হয়, এরপরে বাষ্পে পরিণত হয়। অ্যালুমিনিয়াম ক্লোরাইড এই কঠিন অবস্থাকে তাপ দিলে সে তরল না হয়ে সরাসরি বাষ্পে পরিণত হয়। অ্যামোনিয়াম ক্লোরাইডকে তাপ দিলে সে তরল না হয়ে সরাসরি বাষ্পে পরিণত হয়। তাহলে আমাদের এখানে সঠিক উত্তর হচ্ছে গ আর ঘ। নাম্বার 5, 1 বায়ুমণ্ডলীয় চাপে বিশুদ্ধ সালফারের গলনাঙ্ক কত? আমি একটু আগেই তোমাদের বলেছি যে 119 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বিশুদ্ধ সালফার কি হয়? তরলে পরিণত হয়, অর্থাৎ সে গলতে শুরু করে। তাই সঠিক উত্তরটি হচ্ছে 119 ডিগ্রি সেলসিয়াস। এটা হচ্ছে লবণের গলনাঙ্ক সোডিয়াম ক্লোরাইডের, এটা হচ্ছে ইউরিয়ার গলনাঙ্ক, এবং এটা হচ্ছে পানির স্ফুটনাঙ্ক। তাই শিক্ষার্থীরা সঠিক উত্তরটি হবে ক। শিক্ষার্থীরা প্রশ্ন 6, কোনটির ব্যাপনের হার সবচেয়ে বেশি? শিক্ষার্থীরা তোমরা নিশ্চয়ই জানো যে যার দ্রুত ব্যাপন ঘটে সে অল্প সময়ে লাগে। আবার যে সকল পদার্থ ব্যাপনের হার কম থাকে, অর্থাৎ সে আস্তে আস্তে ব্যাপন ঘটে, তার সময়টা বেশি লাগে। এক্ষেত্রে তাহলে আমরা বলতে পারি যার ব্যাপনের হার কম যে সকল পদার্থের, সেই সকল পদার্থ ব্যাপন ঘটাইতে বেশি সময় লাগে। এক্ষেত্রে আমাদের মিথেনের আণবিক ভর হচ্ছে 16, হিলিয়ামের আণবিক ভর হচ্ছে 4, অক্সিজেনের আণবিক ভর হচ্ছে 32, কার্বন ডাই অক্সাইডের আণবিক ভর হচ্ছে 44। যেহেতু আণবিক ভরটা কার্বন ডাই অক্সাইডের বেশি, তাই কার্বন ডাই অক্সাইডের ব্যাপনের হার কম, অর্থাৎ সে ধীরে ধীরে সময় সাপেক্ষে তার ব্যাপন ঘটে। তাই আমরা বলতে পারি যে কার্বন ডাই অক্সাইডের ব্যাপনের সময়, অর্থাৎ ব্যাপন হতে সময় বেশি প্রয়োজন। তাই সঠিক উত্তরটি হচ্ছে ঘ। প্রশ্ন 7, কোনটির আন্তঃকণা আকর্ষণ শক্তি বা আকর্ষণ সবচেয়ে বেশি? আমরা জানি যে কঠিন পদার্থের আন্তঃকণা আকর্ষণ শক্তি সবচেয়ে বেশি, এরপরে তরল পদার্থের আন্তঃকণা আকর্ষণ বেশি, এরপরে গ্যাসীয় পদার্থের। যেহেতু শিক্ষার্থীরা কতে সালফার ডাই অক্সাইড গ্যাসীয় অবস্থায় আছে, খতে সোডিয়াম ক্লোরাইড কঠিন অবস্থায় আছে, গতে কার্বন ডাই অক্সাইড গ্যাসীয় অবস্থায় আছে, ঘতে হাইড্রোজেন সালফাইড গ্যাসীয় অবস্থায় আছে। যেহেতু কঠিন পদার্থের আন্তঃকণা আকর্ষণ বেশি, তাই সঠিক উত্তরটি হচ্ছে খ, সোডিয়াম ক্লোরাইড। প্রশ্ন 8, এখানে একটি উদ্দীপকের মতো দেওয়া আছে, যেমন কঠিনকে তাপ দিলে তরল হয়, তরলকে তাপ দিলে গ্যাসীয় হয়, আবার গ্যাসীয় পদার্থকে শীতল করলে তরল হয়, তরল পদার্থকে শীতল করলে কঠিন হয়। এখান থেকে প্রশ্নটি হচ্ছে নিচের কোন পদার্থটি উপরের এই প্রক্রিয়াটিকে সমর্থন করে না, বা এই প্রক্রিয়াটির ব্যতিক্রম? এক্ষেত্রে সালফার, আমরা নিজের সালফারকে তাপ দিলে সে তরল হয়, এরপরে তাপ দিলে সে বাষ্পে পরিণত হয় বা গ্যাসীয় অবস্থায় চলে যায়। বরফকে তাপ দিলে তরল হয়, তরলকে তাপ দিলে গ্যাসীয় অবস্থায় চলে যায়, এটাও এই প্রক্রিয়ার মধ্যে পড়ে। আবার খাদ্য লবণকে তাপ দিলে খাদ্য লবণ প্রথমে তরল হয়,
তরলকে তাপ দিলে গ্যাসীয় অবস্থায় হয়ে যায়। তাহলে খাদ্য লবণ হচ্ছে এই প্রক্রিয়ার মধ্যে। কিন্তু আমরা জানি আয়োডিনকে যদি আমরা তাপ দেই তাহলে আয়োডিন তরল না হয়ে সরাসরি গ্যাসীয় পদার্থে রূপান্তরিত হয়। তাহলে শিক্ষার্থীরা আমরা দেখতে পাচ্ছি যে আয়োডিন হচ্ছে এই প্রক্রিয়াটির ব্যতিক্রম। তাই সঠিক উত্তরটি হচ্ছে আয়োডিন অর্থাৎ গ। শিক্ষার্থীরা প্রশ্ন 9, মোমবাতির প্রজ্বলনে নাম্বার 1 রাসায়নিক পরিবর্তন ঘটে, নাম্বার 2 ভৌত পরিবর্তন ঘটে, নাম্বার 3 দহন বিক্রিয়া ঘটে। প্রশ্ন নিচের কোনটি সঠিক? তাহলে শিক্ষার্থীরা আমরা আগে মোমবাতির প্রজ্বলনের যে রিয়াকশনটা তা একটু দেখে নেই। তোমরা নিশ্চয়ই জানো মোমবাতি হচ্ছে হাইড্রোকার্বন। তাহলে আর যে কোনো প্রজ্বলন দহনে অক্সিজেনের প্রয়োজন হয়। তাহলে মূলত বিক্রিয়াটি ঘটে হচ্ছে হাইড্রোকার্বনের সাথে অক্সিজেনের। হাইড্রো কার্বন মোম প্লাস অক্সিজেন, তাহলে উৎপন্ন হচ্ছে, আমরা জানি যে হাইড্রোকার্বনকে যদি আমরা অক্সিজেন দ্বারা দহন করি তাহলে উৎপন্ন হয় কার্বন ডাই অক্সাইড, পানি, কিছু পরিমাণ আলোক শক্তি অর্থাৎ আলো, আর উৎপন্ন হয় তাপ শক্তি অর্থাৎ তাপ। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে হাইড্রোকার্বন অর্থাৎ মোম আর অক্সিজেন দ্বারা দহনের ফলে উৎপন্ন হচ্ছে কার্বন ডাই অক্সাইড, পানি, আলো, তাপ। তাহলে এটা একটা রাসায়নিক বিক্রিয়া, রাসায়নিক পরিবর্তন ঘটেছে। এরপরে শিক্ষার্থীরা তোমরা এটাও জানো যে মোমবাতিকে যদি আমরা প্রজ্বলন করি তাহলে মোমবাতির কিছু অংশ গলে গলে নিচে পড়ে, অর্থাৎ তরল হয়ে নিচের দিকে পড়ে যায়, আবার সেটা কঠিন হয়ে গেলে আবার পুনরায় মোমবাতিতে পরিণত হয় অর্থাৎ মোমে পরিণত হয়। তাহলে এই অবস্থাতে আমরা বলতে পারি যে এটি একটি ভৌত পরিবর্তন। তাহলে মোমবাতিতে কি ঘটছে? রাসায়নিক পরিবর্তন ঘটছে, ভৌত পরিবর্তনও ঘটছে। আবার যেহেতু হাইড্রোকার্বনকে তাপ দিলে হাইড্রোকার্বনের অক্সিজেন অর্থাৎ অক্সিজেন দ্বারা তাপ দিলে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হচ্ছে, তাহলে এই বিক্রিয়াটি একটি দহন বিক্রিয়া। কারণ আমরা জানি দহন বিক্রিয়া হচ্ছে যে কোনো পদার্থকে তাপ দিলে বা অক্সিজেন দ্বারা পোড়ালে তার উপাদান মৌলের অক্সাইডে রূপান্তরিত হলে সেই বিক্রিয়াকে বলা হচ্ছে দহন বিক্রিয়া। সুতরাং এটি একটি দহন বিক্রিয়াও বটে। তাই সঠিক উত্তরটি হচ্ছে 1, 2, 3 অর্থাৎ ঘ। 10 কোন অবস্থায় পদার্থ চাপে সবচেয়ে বেশি সংকুচিত হয়? শিক্ষার্থীরা এখানে কঠিন অবস্থা দেওয়া আছে, তরল অবস্থা দেওয়া আছে, বায়বীয় অবস্থা দেওয়া আছে, কেলাস অবস্থা দেওয়া আছে। আমরা জানি যে কঠিন পদার্থের আন্তঃকণা আকর্ষণ শক্তি বেশি হওয়ার কারণে কণাগুলো পরস্পরের সাথে লেগে থাকে অর্থাৎ খুব কাছাকাছি অবস্থান করে। এরপরে তরল পদার্থের আন্তঃকণা আকর্ষণ শক্তি কিছুটা কঠিন পদার্থ থেকে কম, তাই তরল পদার্থের কণাগুলো কিছুটা দূরে অবস্থান করে এবং বায়বীয় পদার্থের আন্তঃকণা আকর্ষণ শক্তি একেবারে নাই বললেই চলে। তাই
বায়বীয় পদার্থের কণাগুলো একে অপর থেকে অনেক দূরে অবস্থান করে। এক্ষেত্রে যদি বাইরে থেকে চাপ প্রয়োগ করা হয় তাহলে কঠিন ও তরল পদার্থের তুলনায় বায়বীয় পদার্থ অনেক বেশি সংকুচিত হবে। তাই সঠিক উত্তরটি হচ্ছে বায়বীয় পদার্থ অর্থাৎ গ। আশা করি কেন বায়বীয় পদার্থে তাপের সংকুচিত বেশি হয় তা বুঝতে পেরেছ। 11 একটি কাঁচ নলের এক প্রান্তে হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্ত তুলা ও অন্য প্রান্তে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড সিক্ত তুলা রাখলে নাম্বার 1 নলের মধ্যে অ্যামোনিয়াম ক্লোরাইডের সাদা ধোঁয়ার সৃষ্টি হয়। অপশন 2 সাদা ধোঁয়ার অবস্থান কি নলের ঠিক মাঝখানে হয়। নাম্বার 3 সাদা ধোঁয়ার অবস্থান হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্ত তুলার কাছাকাছি হয়। এই 3 অপশনের কোনটি সঠিক সেটা এখন আমরা নিরূপণ করব। সেক্ষেত্রে আমরা আগে বিক্রিয়াটি একটু লক্ষ্য করি। HCl অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিড প্লাস অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন করে অ্যামোনিয়াম ক্লোরাইড প্লাস পানি। এই অ্যামোনিয়াম ক্লোরাইড মূলত কাঁচ নলের মধ্যে সাদা ধোঁয়া সৃষ্টি করে। তাহলে সেক্ষেত্রে শিক্ষার্থীরা আমাদের অপশন 1টা সঠিক। এবার একটু খেয়াল করো, ধরে নাও এটা একটা কাঁচ নল যার এ প্রান্তে আছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, এ প্রান্তে আছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। এবার আমরা জানি যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর 35 এবং হাইড্রোক্লোরিক অ্যাসিডের আণবিক ভর 36.5। তাহলে যেহেতু অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর কম তাই এর ব্যাপনের হার বেশি, এবং হাইড্রোক্লোরিক অ্যাসিডের আণবিক ভর বেশি তাই এর ব্যাপনের হার কম। তাই হাইড্রোক্লোরিক অ্যাসিডের তুলনায় অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড কাঁচ নলের মধ্যে দিয়ে বেশি দূরে চলে আসবে, অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিডের কাছাকাছি চলে আসবে। তাই এক্ষেত্রে এই অ্যামোনিয়াম ক্লোরাইডের সাদা ধোঁয়া মূলত হাইড্রোক্লোরিক অ্যাসিডের কাছাকাছি সৃষ্টি হবে। সেক্ষেত্রে অপশন 3 সঠিক। তাহলে আমরা দেখতে পাচ্ছি বা বলতে পারি যে ক, খ, গ, ঘ অপশন 4টির মধ্যে 1 ও 3 নম্বর তথ্য দুটি সঠিক। সেক্ষেত্রে সঠিক উত্তরটি হবে গ। বরফের তাপ প্রদানের লেখচিত্রটি লক্ষ্য করো এবং এই লেখচিত্র থেকে 12 ও 13 নং প্রশ্নের উত্তর দাও। 12 নম্বর প্রশ্ন, বিচি রেখা নির্দেশ করে পানি, জলীয় বাষ্প, বরফের গলনাঙ্ক রেখা নাকি পানির স্ফুটনাঙ্ক রেখা। শিক্ষার্থীরা তোমরা জানো যে লেখচিত্র অনুসারে এ বিন্দুতে বরফ অবস্থায় আছে, অর্থাৎ তাপমাত্রা যদি আমরা বাড়াইতে থাকি তাহলে একসময় 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা চলে আসে। আমরা জানি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বরফ গলতে শুরু করে এবং যতক্ষণ না সমস্ত বরফ গলে তরলে পরিণত হবে
ততক্ষণ তাপমাত্রা বৃদ্ধি পাবে না, কিন্তু সময় অতিবাহিত হবে। সেক্ষেত্রে বিসি অংশ হচ্ছে, অর্থাৎ বিসি রেখাটি হচ্ছে বরফের গলনাঙ্ক রেখা। অতএব সঠিক উত্তরটি হচ্ছে বিসি রেখাটি নির্দেশ করে বরফের গলনাঙ্ক রেখা। 13 ডি রেখাটি নির্দেশ করে ক জলীয় বাষ্প, খ পানির স্ফুটনাঙ্ক রেখা, গ পানি, ঘ পানির গলনাঙ্ক রেখা। শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই জানো যে পানির স্ফুটনাঙ্ক হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস। আর স্ফুটনাঙ্ক কাকে বলে? যে তাপমাত্রায় তরল পদার্থ ফুটতে শুরু করে তাকে বলা হয় ওই তরল পদার্থের স্ফুটনাঙ্ক। যেহেতু পানি 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অর্থাৎ ডি বিন্দুতে ফুটতে শুরু করে, তাই পানির স্ফুটনাঙ্ক হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস। এবং এই বিন্দুতে এসে সমস্ত পানি ক্রমান্বয়ে বাষ্প হতে থাকে, অর্থাৎ ডি থেকে ই পর্যন্ত এক্ষেত্রে তাপমাত্রা আর বৃদ্ধি পায় না, কিন্তু সময় কন্টিনিউয়াসলি চলতে থাকে। তাই ডি রেখাটিকে বলা হয় পানির স্ফুটনাঙ্ক রেখা। অর্থাৎ ডি রেখাটি নির্দেশ করে, এটার সঠিক উত্তরটি হল খ পানির স্ফুটনাঙ্ক রেখা। প্রশ্ন 14, নিচের তথ্যগুলো লক্ষ্য করো। তথ্যগুলো দেওয়া আছে। নাম্বার 1, পাতন সমান সমান বাষ্পীভবন যোগ ঘনীভবন। নাম্বার 2, ঘনীভবন হলো তরল থেকে বাষ্পে রূপান্তর। নাম্বার 3, ঊর্ধ্বপতন হলো কঠিন থেকে সরাসরি বাষ্পে রূপান্তর। শিক্ষার্থীরা, আমরা তথ্যগুলো যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাই পাতন। তাহলে পাতন কাকে বলা হয়? যে তরল পদার্থকে তাপ দিলে বাষ্পে পরিণত হয় এবং বাষ্পকে যদি আমরা শীতলীকরণ করি তাহলে পুনরায় তরল পদার্থে পরিণত হয়। এই পদ্ধতিকে বলা হচ্ছে পাতন। তাহলে পাতন ইকুয়াল লেখা হচ্ছে বাষ্পীভবন প্লাস ঘনীভবন। তাহলে তথ্যটি সঠিক। এবার ঘনীভবন হলো তরল থেকে বাষ্পে রূপান্তর। শিক্ষার্থীরা, আমরা জানি যে ঘনীভবন হচ্ছে যদি বাষ্পকে শীতলীকরণের মাধ্যমে তরলে পরিণত করা হয় তাকে বলা হচ্ছে ঘনীভবন। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে ঘনীভবন হলো তরল থেকে বাষ্পে রূপান্তর, যা সম্পূর্ণ ভুল। ঊর্ধ্বপতন হলো কঠিন থেকে সরাসরি বাষ্পে রূপান্তর। আমরা জানি যে প্রক্রিয়ায় কঠিন পদার্থকে তাপ দিলে তরল না হয়ে সরাসরি বাষ্পে পরিণত হয় তাকে বলা হচ্ছে ঊর্ধ্বপতন। তাহলে এই 3 নম্বর তথ্যটিও সঠিক। তাহলে প্রশ্ন হচ্ছে নিচের কোনটি সঠিক? তাহলে আমরা শিক্ষার্থীরা বলতে পারি যে 1 ও 3 নং তথ্যটি সঠিক। অর্থাৎ সেক্ষেত্রে ক, খ, গ ও ঘ এর মধ্যে দেখা যাচ্ছে গতে 1 ও 3 নম্বর তথ্যটি দেওয়া আছে, তাই সঠিক উত্তর হবে গ। প্রশ্ন 15, গলনাঙ্ক নির্ণয়ের মাধ্যমে জানা যায় ক কঠিন পদার্থের বিশুদ্ধতা, খ তরল পদার্থের বিশুদ্ধতা, গ গ্যাসীয় পদার্থের বিশুদ্ধতা, ঘ কোনটি নয়। গলনাঙ্ক আমরা জানি যে কঠিন পদার্থের প্রত্যেকটা কঠিন পদার্থের একটা নির্দিষ্ট গলনাঙ্ক
রয়েছে। কেবলমাত্র কঠিন পদার্থকে তাপ দিলে তার নির্দিষ্ট গলনাঙ্ক তাপমাত্রায় কেবলমাত্র গলতে শুরু করে। যদি ওই কঠিন পদার্থে ভেজাল থাকে তাহলে হয় আগেই গলতে থাকবে অথবা ওই নির্দিষ্ট গলনাঙ্কের পরে গলতে থাকবে। সেক্ষেত্রে দেখা যায় যে গলনাঙ্কের মাধ্যমে আমরা যে কোনো কঠিন পদার্থের বিশুদ্ধতা নির্ণয় করতে পারি। যেমন লক্ষ্য করো যে ইউরিয়ার গলনাঙ্ক হচ্ছে 133 ডিগ্রি সেলসিয়াস। ইউরিয়া যখন কঠিন অবস্থা থাকে তখন ইউরিয়াকে যদি আমরা তাপ দেই তাহলে ইউরিয়া 133 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গলতে শুরু করে। যদি এর আগে গলে যায় বা পরে গলে যায় তাহলে বুঝবো যে সেটি অর্থাৎ বিশুদ্ধ নেই, অর্থাৎ ইউরিয়াটি বিশুদ্ধ নয়। অর্থাৎ যদি বিশুদ্ধ হতে হয় ইউরিয়াকে তাহলে 133 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গলতে শুরু করতে হবে। তাই এই গলনাঙ্ক দ্বারা কঠিন পদার্থের বিশুদ্ধতাকে নির্ণয় করা যায়। তাই সঠিক উত্তরটি হচ্ছে ক। শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের 15টি বহু নির্বাচনী অর্থাৎ এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করলাম। আশা করি আমার আলোচনা তোমরা অর্থাৎ আলোচনা থেকে প্রশ্নগুলোর উত্তর সহজেই বুঝতে পেরেছ। এরপরে যদি কোনো সমস্যা থেকে থাকে আমাকে ফোন করবে অথবা নিজ নিজ বিষয় শিক্ষককে ফোন করবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে আরেকবার অনলাইন ক্লাসে অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ জানাচ্ছি।